আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, তাই আমরা নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে। তো আজকে আমরা দেখব 5 নাম্বার পর্ব। এর আগে আমরা 4টা পর্ব দেখে ফেলেছি। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম এই নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো। তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে। তৃতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখেছি। আর গত পর্বে মানে চতুর্থ পর্বে আমরা আলোচনা করেছি প্রেক্ষাপটবিহীন রচনামূলক 3টা প্রশ্ন ছিল, এগুলো নিয়ে। তো তোমরা যারা এই প্রশ্নগুলোর ভিডিও দেখোনি, অর্থাৎ এই 4টা পর্ব যারা দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা প্লেলিস্ট অপশনে গেলে সেখানে দেখবে যে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা করে প্লেলিস্ট তৈরি করা। তো তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার সেখান থেকে দেখে নিতে পারবে। তোমাদের সম্পূর্ণ বইটার কিন্তু সেখানে পৃষ্ঠা বাই পৃষ্ঠা ছকগুলোর সমাধান, একক কাজ, জোড়াই কাজ সব সমাধান করে দেওয়া আছে। সো যার যেটা দরকার খুব সহজে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমরা আজকে আলোচনা করব খ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে। এটা আমাদের 5 নাম্বার পর্ব। এরকম 7টা প্রশ্ন থাকবে পরীক্ষায়, সেখান থেকে 5টার অ্যান্সার করতে হবে। তো যেহেতু এটা নমুনা প্রশ্নপত্র, এখানে 5টাই দেওয়া আছে, বেশি দেওয়া নেই। প্রতিটা প্রশ্ন 8 করে, 5টা 40 নাম্বার। 1 নম্বরে যেটা আছে, সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পায়। ফলাফল ঘোষণার পরে মোবাইল ফোনে পরীক্ষার ফলাফলটি সে তার বাবাকে জানায়। সুজনের বাবা একজন ট্রাফিক পুলিশ, যিনি প্রায়শই তার সহকর্মীদের সাথে ওয়াকিটকিতে কথা বলে থাকেন। ক নম্বর প্রশ্ন, উল্লেখিত উদ্দীপকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। এটাই 3 নাম্বার। আর খ নম্বরে তোমার উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখানে 5 নাম্বার। ঠিক আছে, তো এই যে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্নের সমাধান এখন আমরা দেখব। দেখো, আমাদের রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর 1 নাম্বার প্রশ্নের উত্তর। তো কয়ের উত্তরটা উদ্দীপকে সুজনের পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পাওয়া ডেটা ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স। এরপর মোবাইল ফোনে তার বাবাকে ফলাফল জানানো ডেটা ট্রান্সমিশন মোড ফুল ডুপ্লেক্স। এবং সুজনের বাবার তার সহকর্মীর সাথে ওয়াকিটকির মাধ্যমে কথা বলার ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স। নিচে এই মোডগুলো ব্যাখ্যা করা হলো। দেখো, প্রথমে দেখব আমরা সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা শুধুমাত্র একদিকে চলাচল করতে পারে তাকে সিমপ্লেক্স মোড বলে। এটি একটি একমুখী ডেটা প্রবাহ। এই পদ্ধতিতে ডেটা শুধুমাত্র এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাঠানো যায়, অপর প্রান্ত থেকে কোনো ডেটা পাঠানো যায় না। উদাহরণ, রেডিও বা টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার। তারপর ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা একই সময়ে উভয় দিক হতে আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। এই পদ্ধতিতে উভয় প্রান্ত একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। উদাহরণ, মোবাইল যোগাযোগ, ভিডিও কল, মেসেঞ্জারে বার্তা আদান প্রদান ইত্যাদি। আর হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। যে ডেটা ট্রান্সমিশন মোডে ডেটা উভয় দিককে চলাচল করতে পারে কিন্তু একই সময়ে নয়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। এই পদ্ধতিতে এক প্রান্ত থেকে ডেটা পাঠানো পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অপর প্রান্ত থেকে কোনো ডেটা পাঠানো যায় না। এক প্রান্তের ডেটা পাঠানো শেষ হলে অন্য প্রান্ত ডেটা পাঠাতে পারে। উদাহরণ কি? পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি, বিভিন্ন ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি। ঠিক আছে, 3টা যদি একসাথে বুঝাই আমরা, প্রথমে সিমপ্লেক্স কি? এক প্রান্ত থেকে শুধু পাঠানো যাবে, অপর প্রান্ত থেকে পাঠানো সম্ভব না। তারপর ফুল ডুপ্লেক্স কি? এই এক প্রান্ত থেকে যখন পাঠানো যাবে ওই সেম সময় অপর প্রান্ত থেকেও কিন্তু ডাটা পাঠানো যাবে। ঠিক আছে, আর 3 নাম্বার কি? হাফ ডুপ্লেক্স। এক প্রান্ত থেকে পাঠাবে, এরপর এটা যখন যাবে সেই প্রান্তে পৌঁছাবে, তারপর আবার অপর প্রান্ত থেকে ডাটা আসবে। এভাবে করে হাফ ডুপ্লেক্স চলে। এই 3টা ভিন্ন ভিন্ন মোড। তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর যদি আমরা দেখি, উদ্দীপকে সুজনের পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পাওয়ার ডেটা ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স। এরপর মোবাইল ফোনে তার বাবাকে ফলাফল জানানো ডেটা ট্রান্সমিশন মোড ফুল ডুপ্লেক্স। এবং সুজনের বাবার তার সহকর্মীর সাথে ওয়াকিটকির মাধ্যমে কথা বলার ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স। উল্লেখিত এই মোড 3টির মধ্যে ফুল ডুপ্লেক্স মোড সবচেয়ে বেশি সুবিধাজনক। নিচের কারণ বিশ্লেষণ করা হলো। ফুল ডুপ্লেক্স কোনটা ছিল? এই যে একই সাথে দুই দিক থেকে ডাটা আদান প্রদান করা যায়। ঠিক আছে, সিমপ্লেক্স মোডে ডেটা সর্বদা একদিকে প্রবাহিত হয়, অপর প্রান্ত থেকে ডাটা প্রেরণের কোনো সুযোগ নেই। হাফ ডুপ্লেক্স মোডে
তথ্য এক সময়ে শুধু একদিকে প্রেরণ করা বা গ্রহণ করা হয়। একই সময়ে দুই প্রান্ত থেকে ডেটা প্রেরণ বা গ্রহণের কোনো সুযোগ নেই। আর ফুল ডুপ্লেক্স মোডে তথ্য একই সময়ে যুগপৎভাবে দুই দিক থেকে প্রেরণ এবং গ্রহণ করা হয়। সিমপ্লেক্স মোডে এক পক্ষ সর্বদা ডেটা গ্রহণের জন্য অপেক্ষা করে, যা সময় সাপেক্ষে হতে পারে। হাফ ডুপ্লেক্স মোডে একবারে দুই পক্ষই একসাথে তথ্য আদান প্রদান করতে পারে না। এর ফলে যোগাযোগে বিলম্ব হয়ে থাকে। অন্যদিকে ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে দুই পক্ষ একসাথে তথ্য আদান প্রদান করতে পারে, বিধায় যোগাযোগ সহজ এবং দ্রুত হয়। সিমপ্লেক্স ও হাফ ডুপ্লেক্স মোডে তথ্যের হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অপরপক্ষে ফুল ডুপ্লেক্স মোডে তথ্য হারানোর কোনো সম্ভাবনা থাকে না বললেই চলে। অতএব উপরে আলোচনা হতে বোঝা যায় তথ্য আদান প্রদানে সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের চেয়ে ফুল ডুপ্লেক্স মোড বেশি সুবিধাজনক। আসলে পরের প্রশ্নে যে 2 নম্বরে, গত 12 মে 2024 তারিখ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করে। অধিকাংশ পরীক্ষার্থী অনলাইনে ফলাফল দেখার চেষ্টা করে। এসএসসি পরীক্ষার্থী মামুন তার ল্যাপটপে ফলাফল দেখার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কোনো একটি নির্দেশ দেবার অনেক সময় পর পরবর্তী ধাপ আসছে, এমনকি মাঝে মাঝে নতুন করে শুরু করতে হয়। সে তার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে দেখে সংযোগ ঠিকই আছে। এই ওয়েবসাইট সে আগে ব্যবহার করেছে, তখন দ্রুত কাজ করেছে। সে তার শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞেস করলে শিক্ষক জানান নেটওয়ার্কে একসাথে অধিক তথ্যের চাপ পড়লে এমন হতে পারে। ক নম্বর, নেটওয়ার্ক সম্পর্কিত কোন বিষয়ের কারণে মামুন এ ধরনের সমস্যায় পড়েছে ব্যাখ্যা করো। আর খ নম্বরে হচ্ছে ব্যান্ডউইথ ও থ্রুপুট ধারণার সাহায্যে অনুচ্ছেদের সমস্যা সম্পর্কে তোমার মতামত দাও। ঠিক আছে, প্রথমটা 3 নম্বর, তারপরটা হচ্ছে 5 নম্বর, এই হচ্ছে মোট 8 নম্বর। তো আসলে আমরা এখন এই প্রশ্নের সমাধান করি। 2 নম্বর প্রশ্নের উত্তর, তো কয়ের উত্তরটা হচ্ছে নেটওয়ার্ক কনজেশনের কারণে মামুন এ ধরনের সমস্যায় পড়েছে। কনজেশন শব্দের আবিধানিক অর্থ ভিড়, জ্যাম বা যানজট। নেটওয়ার্কের ক্ষেত্রে কনজেশন বলতে আমরা বুঝি ধারণ ক্ষমতার চেয়ে বেশি ডেটার উপস্থিতি। নেটওয়ার্কে ধারণ ক্ষমতার অত্যাধিক ডেটা পাঠানো হলে কনজেশন ঘটে, যার ফলে কর্মক্ষমতা ধীর হয় এবং ডেটা প্যাকেট হারিয়ে যাওয়া কিংবা দেরিতে পৌঁছা ইত্যাদি পরিস্থিতি সৃষ্টি হয়। এখানে অধিকাংশ পরীক্ষার্থী একসাথে অনলাইনে ফলাফল দেখার চেষ্টা করে, ফলে ফলাফল দেখার ওয়েবসাইটটিতে এর ধারণ ক্ষমতার চেয়ে অধিক রিকোয়েস্ট ও তথ্য জমা হয়। এতে ওয়েবসাইট বা নেটওয়ার্কের কার্যক্ষমতা ধীরগতির হয়ে যায়। বিষয়টিকে আমরা রাস্তার ট্রাফিক জ্যামের সাথে তুলনা করতে পারি। তারপর খ নম্বর প্রশ্নের উত্তর দেখি। ব্যান্ডউইথ বলতে ডেটা স্থানান্তরের হারকে বোঝায়, অর্থাৎ একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে গড়ে কত বিট ডেটা চলাচল করতে পারে সেটিকে নেটওয়ার্কটির ব্যান্ডউইথ বলে। আর থ্রুপুট হচ্ছে নেটওয়ার্কের মধ্য দিয়ে সফলভাবে স্থানান্তরিত বিটের পরিমাণ। এক কথায় প্রকৃত অর্থে একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যত বিট ডেটা স্থানান্তরিত হতে পারে তাকে নেটওয়ার্কটির থ্রুপুট বলে। নেটওয়ার্কের ব্যান্ডউইথ হলো একটি তাত্ত্বিক ধারণা। এটি একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে সর্বাধিক কী পরিমাণ ডেটা স্থানান্তরিত হতে পারে তা নির্ধারণ করে। অন্যদিকে একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে সফলভাবে কী পরিমাণ ডেটা স্থানান্তরিত হতে পারে তা দ্বারা নেটওয়ার্কটির থ্রুপুট নির্ধারণ করা হয়। এখানে মামুন আগে যখন ওয়েবসাইট ব্যবহার করছে তখন ওয়েবসাইটটি দ্রুত কাজ করেছে, অর্থাৎ ওয়েবসাইটে একক সময়ে সর্বোচ্চ সংখ্যক বিট বা তথ্য চলাচল করেছে, যা এর ব্যান্ডউইথ। আর ফলাফল দেখার সময় অধিক চাপের কারণে ওয়েবসাইটে তথ্য স্থানান্তরের বিলম্ব হয়, অর্থাৎ কম সংখ্যক বিট বা তথ্য সফলভাবে চলাচল করতে সক্ষম হয়, যা হচ্ছে থ্রুপুট। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আজকে আমরা 2টা প্রশ্নের সমাধান করলাম। আমরা আগামী পর্বে বাকি যে 3টা প্রশ্ন আছে 3, 4 এবং 5 এই 3টার সমাধান করে দিব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 6 নম্বর পর্বে। এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।